নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। সাবরুমের লুধুয়া চা বাগান এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কঠোর পাঠন শুরু। সাবরুম মনুবাজার থানার সাইবার অপরাধ মামলায় অভিযুক্ত সৈকত তলাপাত্রকে সাবরুম আদালতে তোলা হয়। আজ বিজেপি রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী। বিদেশের স্বপ্ন দেখে দালালের ফাঁদে ধনপুরের 7 যুবক। রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সফলভাবে উৎক্ষেপণ হল অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র। আগরতলা মুক্তধারায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ। আগরতলা মুক্তধারায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ এবং দেশের প্রতি তার অবদানের প্রতি সম্মান জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তৃতার মাধ্যমে পণ্ডিতজির আদর্শ এবং দর্শনের গুরুত্ব তুলে ধরা হয়। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারা আমাদের সমাজে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। তার জন্মজয়ন্তী আমাদের জন্য এক প্রেরণার উৎস। উক্ত অনুষ্ঠানটি স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে সমৃদ্ধ হয়, যা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিকে স্মরণ করার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। তাছাড়া এখানে চেয়ারপারসন এবং চেয়ারম্যান পিএসইউ আছে, প্রাক্তন মন্ত্রী ও চেয়ারম্যান হর্টিকালচার সোসাইটি, এবং আমার সামনে কর্পোরেটর মহোদয়াকে দেখতে পাচ্ছি। তাছাড়া মার্কেট চেয়ারম্যান অভিজিৎ দেব এবং হজ কমিটির শাহ আলম চেয়ারম্যান, এবং এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় থেকে যারা স্কুল থেকে এসছে, কলেজ থেকে এসছে হয়তোবা, সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এই যে অনুষ্ঠান এখানে আইসিএ ডিপার্টমেন্টের থেকে নেওয়া হয়েছে, প্রতি বছরই সেটা রাখা হয়, এবারও সেটা রেখেছে, এবং আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। এবং বিশেষ করে যাদেরকে আজকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে তাদেরকে আমি কনগ্রেচুলেশন দিতে চাই। এখানে আমাদের সুধীন্দ্রবাবুর কথা বলা হচ্ছে, যে আমি শুনছিলাম সেখানে বসে, যে ক্রস কান্ট্রি উনি প্রথম ক্রস কান্ট্রি শুরু করে। আমার এখনো মনে আছে কল্যাণপুরে উনি ছিলেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পিআই হিসাবে, সিনিয়র পিআই। আমি পার্টিসিপেন্ট ছিলাম ক্রস কান্ট্রি। প্রথম আমরা এখান থেকে সিলেকশন করে বাইরে আমাদের পাঠাবে, তো আমরা আরসিসিতে আমরা প্র্যাকটিস করতাম। তো মেন গ্রুপ, সিনিয়র গ্রুপ 18 ইয়ার্সের এবং 16 ইয়ার্স, এইরকম 3টা গ্রুপে। তো সেইভাবে আমরা জানতাম কারা কারা সিলেকশন হবে, কারণ আমরা প্র্যাকটিসে আমরা বিভিন্নভাবে কলেজে যখন বা আমরা যখন প্রতিযোগিতা করতাম আমরা জানতাম কে কোন জায়গায় পাবে। তো দৌড় তো শুরু হলো সেখানে। তো প্রথম যে হলো আমাদের থেকে সিনিয়র ছিল, মেন গ্রুপে সে যাবে। তো আমি দেখছিলাম, আর রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সফলভাবে উৎক্ষেপণ হলো অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষা শক্তিতে যুক্ত হলো নতুন পালক। ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন ইতিহাস রচনা। রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সফলভাবে পরীক্ষা হল অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা প্রথমবারের মতো রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম সফলভাবে উৎক্ষেপণ করেছে। 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার এই ক্ষেপণাস্ত্রে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। নতুন লঞ্চার সিস্টেম চলন্ত রেলগাড়ি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা রাখে, যা সেনাবাহিনীকে দেবে দ্রুত প্রতিক্রিয়া চালানোর সুযোগ এবং শত্রুর চোখে কম দৃশ্যমান থাকার সুযোগ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে এই সাফল্যের খবর জানিয়ে ডিআরডিও স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তার বক্তব্য, ভারত এখন বিশ্বের নির্বাচিত দেশগুলোর মধ্যে একটি যারা রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম ব্যবহারে সক্ষম। অগ্নি প্রাইমের এই সাফল্য ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও এক ধাপ এগিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। দশরথদেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে বন দপ্তরের উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হলো, যেখানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণ করেন। দশরথদেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল এইচএস স্কুল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষে কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ আনন্দঘন পরিবেশে বিশেষ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের হাতে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা রোপণ করেন। উৎসাহিত শিক্ষার্থী এবং শিক্ষকরা মন্ত্রীর সঙ্গে অংশ নিয়ে প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচাঁদ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা এবং সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বৃক্ষরোপণের সামাজিক ও পরিবেশগত গুরুত্বের উপরে গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীরা মন্ত্রীর নিকট লিখিত আকারে একটি দাবি সনদ পেশ করেন। উৎসবে নয়, প্রকৃতিকে রক্ষা করাও এক মহোৎসব। এই বৃক্ষরোপণ অভিযান প্রমাণ করল ছোট ছোট পদক্ষেপ ভবিষ্যৎকে সবুজ করে সাজাতে পারে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে এই বৃক্ষরোপণ আমাদের শুধু রাজ্যের জন্য নয়, সারা দেশের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে এই কার্যক্রম আমরা বিভিন্নভাবে আমরা সেটা করছি। বৃক্ষরোপণ, আজকে এই বৃক্ষরোপণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছে সচেতন সেটা করা। আরেকটা বিষয়, এক পেড় মা কে নাম পে, এই কার্যক্রম আমরা যারা ভারতবর্ষের আমরা যারা নাগরিক হিসাবে আমরা যারা আছে বাবা ত্রিপুরা রাজ্যে, আমাদের বন রক্ষা করার ক্ষেত্রে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিদ্যুৎ পরিষেবা খতিয়ে দেখতে টিএসইসিএল কর্পোরেটর অফিসে বিদ্যুৎ মন্ত্রী রিভিউ মিটিং। রাজ্যের সব অফিসারদের ভার্চুয়ালি যুক্ত হয়ে পুজো চলাকালীন নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ। আসন্ন শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে বিদ্যুৎ পরিষেবা সুনিশ্চিত করতে আজ টিএসইসিএল এর কর্পোরেট অফিসে বিদ্যুৎ মন্ত্রীর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে টিএসইসিএল এর ম্যানেজিং ডিরেক্টর, টেকনিক্যাল জেনারেল ম্যানেজার সহ টিপিজিএল এবং টিপিটিএল এর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের সমস্ত এএমজি, ডিজিএম এবং সিনিয়র ম্যানেজাররা ভার্চুয়ালি যুক্ত থেকে বৈঠকে অংশগ্রহণ করেন। উৎসবের সময় বিদ্যুৎ সরবরাহ যাতে নির্বিঘ্নে থাকে তার জন্য প্রতিটি বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন বিদ্যুৎ মন্ত্রী। বিশেষত দুর্গাপুজো মণ্ডপ এবং জনবহুল এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করতে আগাম টহল, জরুরি পরিষেবা টিম এবং কন্ট্রোল রুম সক্রিয় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী জানান, উৎসবের সময় বিদ্যুৎ বিভ্রাট যেন না হয় তার জন্য সমস্ত স্তরে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের সমস্যার দ্রুত সমাধানে বিশেষ হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। টিএসইসিএল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, পুজো চলাকালীন বিদ্যুৎ পরিষেবায় কোনো রকম বিঘ্ন ঘটতে না দেওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আছে সিস্টেম আছে, সেখানে আমরা সেখান থেকে দরকার হলে নেব, এটা কোনো অসুবিধা নয়। আমরাও যেমন বিক্রি করি, আমরা রিয়েল টাইম মার্কেট থেকে আমরা নিতে পারবো। আমাদের যতগুলি সাবস্টেশন আছে 132, 66, 33 কেবি এবং 11 কেবি আমরা সবগুলি ঠিক করে রেখেছি। যে রেল লাইনের পারবে টাকা দিয়ে রেখেছি, এর মধ্যে গোকুলনগরের এবং এগুলি আমরা প্রায় আজকে কালকের মধ্যে রেডি হয়ে যাবে। এবং যদিও ফর্মালিটি আছে পাওয়ার গ্রিডের, সেই ফর্মালিটি মেনে আশা করি পুজোর আগে সেই লাইনটা আমরা দিতে পারবো করে রেখেছি। এবং আমাদের প্রত্যেক
প্রত্যেক ডিভিশন সাব ডিভিশন আমরা সিনিয়র ম্যানেজারের ওপিনিয়ন নিয়েছি, ম্যানেজার বা আমরা চাইছি একদম লাইনম্যান থেকে আরম্ভ করে হেল্পার থেকে আরম্ভ করে টপ টু বটম গত 2-3 বছর যেরকমভাবে পুজোর আমরা বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা দিতে পেরেছি, এবারও সেরকমভাবে পারবো বলে আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা কনফিডেন্ট। তাদেরকে অনুরোধ করব আমাদের যে সতর্কতা, বিদ্যুৎ সতর্কতা, যেটা সচেতনতা যে জিনিসটা থাকে সেটা যেন এটা মেনে চলে, সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নিরাপদ এবং নিরাপত্তার জন্যেই এই জিনিসটা করা উচিত। আমরা কন্ট্রোল রুম ছাড়াও এবার একটা নতুন জিনিস করতে চাচ্ছি। বড় বড় পূজা যেখানে হচ্ছে সেখানে আমরা এক্সট্রা একটা টিমের মতো রেখে দিচ্ছি, যাতে সাথে সাথে স্টেপ নিতে পারে। আমরা প্রয়োজনীয় যা সতর্কতা অবলম্বন। বিদেশের স্বপ্ন দেখে দালালের ফাঁদে ধনপুরের 7 যুবক। দুবাই পৌঁছে ক্লিনারের চাকরির বদলে ঠেলে দেওয়া হয়েছে রাজমিস্ত্রির কাজে। পরিবারগুলোর আর্থিক স্বামীদের দেশে ফেরাতে হস্তক্ষেপ করুক প্রশাসন, আর দালাল কামাল মিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। দালালের ফাঁদে ধনপুরের 7 যুবক। দুবাইয়ের সোনালী স্বপ্ন ভেঙে দুঃস্বপ্নের জীবনযাপনই বাধ্য। ত্রিপুরার ধনপুর বিধানসভা যেন আজ আতঙ্কে কাঁপছে। স্বপ্ন ছিল বিদেশ গিয়ে সংসারের হাল ধরবে, ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে, কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে বিভীষিকায়। সোনামুড়া রাঙামাটির লোকেদের বিদেশের কাজে পাঠানোর দালাল কামাল মিয়ার হাত ধরে ধনপুরের তারাপুকুরে গ্রাম পঞ্চায়েতের 7 যুবক পাড়ি দিয়েছিল দুবাই। 2 লক্ষ টাকা করে গুড়িয়েছিলেন পরিবার। প্রতিশ্রুতি ছিল চাকুরি হবে ক্লিনারের, বেতন মাসে 45,000 টাকা। কিন্তু দুবাই পৌঁছেই তাদের ভাগ্য বদলে যায়। প্রতিশ্রুতি কাজ নয়, বরং তাদের ঠেলে দেওয়া হয় কঠোর রাজমিস্ত্রির কাজে। বিদেশের মাটি, অচেনা শহর, পকেটে নেই অতিরিক্ত টাকা, অমানবিক পরিশ্রম, অল্প খাবার আর অনিশ্চিত ভবিষ্যতে এখন সঙ্গী 7 যুবকের। পরিবারের অভিযোগ আরও ভয়ঙ্কর। আমাদের স্বামীদের বিদেশে অন্য দালালের কাছে বিক্রি করে দিয়েছে কামাল মিয়া। প্রথমে মালয়েশিয়া, পরে মালদ্বীপের নাম করে বিভ্রান্ত করা হয়। অবশেষে 2 বছরের মাথায় দুবাই পাঠানো হলেও প্রতিশ্রুতি জীবনের কোনো ছায়াই সেখানে নেই। ধনপুরের খুরশেদ আলম, বাচ্চু মিয়া, জসিমউদ্দিন, হান্নান মিয়া, মাসুম মিয়া সহ 7 জনের পরিবারের আর্তি এখন একটাই, আমাদের স্বামীদের দেশে ফিরিয়ে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। নেওয়ার সময় আমরা লগে চুক্তি আসল যে তারা সাফের কাজ করব, 10 ঘন্টা ডিউটি করব, 35,000 টাকা বেসিক বেতন পড়ব, এরপরে জাস্ট ওভার টাইম থাকবো 4 ঘন্টা, সব মিলে 45,000 টাকা বেতন পড়বো গেছিল। ওখানে নেওয়ার পরে দেখা যাইতেছে যে 10,000 টাকা বাড়িতে ফাটাইতো খবর হয়ে যাবো। আমার স্বামী গেছে 10-13 দিন, আমার স্বামী আরো 7 জন, তারা 8 জন জমা দিছিল, একজন বাড়ি গেছে না, 7 জন অলরেডি গেছে। আমরা 2 লাখ টাকা দিছি। আমরা কিছু বন্ধনের থেকে উড়াইছি 1 লাখ টাকা, যে সময় দিচ্ছি এই সময় বন্ধন থেকে উড়াইছি, এটাও আমার কাছে প্রুফ আছে। আমি প্রতি মাসে বন্ধন 2 বছর ধরে চালাইতেছি। আবার জাউনের 8 তারিখে আমি আবার 1 লাখ টাকা উড়ে দিছি, এটারও আমার কাছে প্রমাণ আছে। আমি চাইতেছি আমার স্বামীরে কালকের ভিতরে যাতে বাড়িতে না দেয়। আমার স্বামী আমার খোঁজ খবর কিচ্ছু নাই, কি বাচ্চা আছে না মরে গেছে এই খবরটা পর্যন্ত আমার কাছে নাই। আমি চাই মিডিয়ার কাছে অনুরোধ করি আমার স্বামীরে কালকের ভিতরে যেমন আমার বাড়ির যাতে না দেয়। ঘটনা হয়েছে গ্রামে সবাই যাতে দেখা যেতেছে বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে, বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে। এবার আমি শুনি, এবার আমার স্বামী চেন্নাই যাওয়ার কথা ছিল, ওই টিকেটে মানে তাইনও টিকিট কাটতেছিল, ওই টিকেটে আমরা জমা দিছি বিদেশ যাওয়ার লাগে। তাইনে কইছে 2 লাখ টাকা লাগবো মালয়েশিয়া যাইতে। কামাল মিয়া, রাঙ্গামাটির কামাল মিয়া। তো 2 লাখ টাকা কইছে, আমরা কইছি 2 লাখ টাকা দেবো। 2 লাখ টাকা দিছি, দেওয়ার পর তাইনে মালয়েশিয়া নিছে না, কইছে এরপরে মালদ্বীপ কইছি। আচ্ছা কইছি ঠিক আছে মালদ্বীপ নিয়ে যান। এরপর মালদ্বীপও দিছে না, তারপর ডুবাই দিছে। এরপর আমরা কইছি না ডুবাই যাইতাম না, ডুবাইয়ের কাজ তো ভালো না। তাইনে করতেছে না ভালো, স্টামে সই দিয়ে নিব। তো আমরা কইছি আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে স্টামে সই দেওয়া লাগতো না, আপনার বাড়িও এইখানে আপনার বাড়িও এইখানে। পরে আমরা গ্রামের 2 মেম্বার সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া তাইনের কাছে টাকা পয়সা দিছি। তাইনে কইছে তার কাছে সামনে শিখের গেছে যে ক্লিনার কাম দিব, 45,000 টাকা বেতন হইব। এখন নিয়ে দেখা যাইতেছে তাইনে এমন কাজ দিছে রাত যুগালি, মানে অনেক চেষ্টা করতেছে। আমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চারে দিকে চাইয়া আমি কইছি যে দেহ অনেক কষ্ট করে চেন্নাই কাম করে এই টাকা পয়সা কামাইছ, চেষ্টা করো থাকার লাগে অনেক। মানে আজকে 17 দিন আমার হাজব্যান্ড গেছে, যে মানে 5 জন গেছে আগে আর কিছু গেছে পরে, আমার জামাই আগে গেছে। যাওয়ার পরে এমন এমন দেখতেছে, এবার কইতাছে যে মা আমি তো আর ফাটতাছি না। মানে দেখা যাইতেছে কষ্টের কাম করব, কষ্টের কাম করেও থাকবো,
কিন্তু দেখা যাইতেছে ঘুম ঠিক হইতেছে কোন দেশে বিদেশে 3টার সময় ঘুমের থেকে উঠতে যায়, 3টার সময় ঘুমের থেকে উঠতে যায়, 5 ঘন্টা রাস্তার মধ্যে থাকে, 10 ঘন্টা ডিউটি। এরপরে খানা নিজের আইয়া আবার রান্না করে খাইতেছে, কইতেছে আমি খানাটা খাইতেছি না, ডিউটিতে নিয়ে খানা যাইতেছে পচা। দেখা যাইতেছে মানে আমার হাজব্যান্ডও কইতেছে আমি কিভাবে থাকতাম, মানে কাজ করে যে কষ্ট করে যে ফ্যাটটা করে খামো ওইটাই খাইতে পারতাছি না। তো আমার জামাই এখন কান্নাকাটি করতেছে, মানে যোগাযোগ হইতেছে না কিভাবে বাড়িতে আইব। আপনারা কিভাবে আমার স্বামীরে বাড়িতে এনে দিবেন আপনারা দেখেন। আজ বিজেপির রাজ্য দপ্তরের যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী। দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী। 1916 সালের 25 সেপ্টেম্বর মথুরা জেলার নাগলা চন্দ্রবন গ্রামের পবিত্র ব্রিজ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিতজি নামে পরিচিত এই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ভারতীয় জনসংঘের প্রথম সারির নেতা, অখণ্ড মানবতাবাদের মতাদর্শের প্রবক্তা এবং ভারতীয় জনতা পার্টির অগ্রদূত। দিনটি উপলক্ষে বিজেপি রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ এবং দর্শন আজও রাজনৈতিক এবং সামাজিক জীবনে সমভাবে প্রাসঙ্গিক। তাঁর চিন্তাধারা ভারত গঠনের ক্ষেত্রে আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে, এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান, এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে। এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করব। শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব পড়বে। এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান। এই লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে ভারতবর্ষের সেই সুরসুরি শুরু হয়েছে। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 109তম জন্মজয়ন্তী। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 109তম জন্মজয়ন্তী। শান্তিরবাজার পুর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, মহকুমা শাসক সঞ্জীব চাকমা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস, ছায়া দাস সহ বিশিষ্টজনেরা। স্বাগত ভাষণ দেন অনুপম পাল। সত্যব্রত সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন দর্শন এবং কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তৃতার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অপরদিকে একই মঞ্চ থেকে বিধায়ক প্রমোদ রিয়াং উদ্বোধন করেন বস্ত্র মেলার। স্থানীয়ভাবে উৎপাদিত বস্ত্র এবং বিভিন্ন সামগ্রী নিয়ে বসে একাধিক স্টল। দেশীয় পণ্যের ব্যবহারে উৎসাহ দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। উদ্বোধনী ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং, চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা এবং বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা।
109তম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। এই ওনার জন্মদিন উপলক্ষে আমরা তথ্য সংস্কৃতি দপ্তর পৌরসভাদের উদ্যোগে যথাযথ মর্যাদায় ওনার জন্মদিন আমরা পালন করছি। ওনার জন্মদিন উপলক্ষে আমাদের মাননীয় বিধায়ক বিস্তারিত আলোচনা করেছেন এবং ওনার জন্মদিন উপলক্ষে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে সেবাবার্ষিক চলছে। এই ওনার জন্মদিন থেকে 2রা অক্টোবর পর্যন্ত আমরা বিভিন্ন সেবামূলক কর্মসূচি শুরু করেছি এবং ভোকাল ফর লোকাল। বিশালগড়ে পুলিশের সামনে 3 যুবকের উচ্ছৃঙ্খলতা। উত্তম ভক্ত চমুনিতে যাত্রী বাসে ভাঙচুর, 2টি বাইক সহ আটক 3 যুবক। কর্তব্যরত পুলিশকে চ্যালেঞ্জ যুবকদের। বিশালগড়ে পুলিশের সামনে যাত্রী বাসে ভাঙচুর। বৃহস্পতিবার দুপুরের পরে বিশালগড় উত্তম ভক্ত চৌমুহনীতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় সড়কে পুলিশের সামনে 3 যুবক ভাঙচুর চালায় একটি যাত্রী বাহনে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ নিয়ে তাদের আটক করে। ঘটনার সময় 2টি বাইকও জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক পথচারীরা। বিশালগড় থানার পুলিশ বললেন, 3 জন যুবককে আমরা আটক করেছি। ঘটনার পূর্ণ তদন্ত চলছে। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমার আগে 2টা আলট্রা ছিল, একটা উত্তরপুর, একটা পুরঙ্গ বাজার, একটা সুনামুড়া। আমি আমার সাইডে আয় করতেছি, তারা বলে কোন গাড়ি পালিয়েছে দেখছে না, কোন জায়গায় পালিয়েছে এটাও দেখছে না। ফোর্ট করে আনায় আমার গাড়ির সামনে বাইকটা দাঁড়া করে এবার আমার নাইমা গিয়া নদীর বুঝ হেরে ভূত গিয়া নদীর ভূত হয়ে যাচ্ছে মাঝে ফুট দেখে আমার বাড়ি মাসে হেলমেটটা দিয়া তারপরে আমি তারা পালিয়েছি। আমি বাইক মারে কোন জায়গায় পালিয়েছি, আমি নাম কি জানি না পড়েছি কোন জায়গায় পালিয়েছি, আমি কোন গাড়ি পালিয়েছে, আমি কি গাড়ির নাম থেকে পড়েছি। ঘটনা কোন জায়গায় রয়েছে আমি বলতে না, আমাদের গাড়ি আটকে গেছে এই যে উত্তম 3 জন। অনেক ঘটনা হয়েছে দারোগাবাড়ির কাছে। সম্ভবত একটা বাস গাড়ি এগুলো বাইকের বাউনি দিচ্ছে। বাউনি তো তারা দৌড়ে আইছে, এখানে আমরা সামনে আমরা না করতে পারি, বাসটা কিছু করলো না। আমরা দৌড়ে যাই আমার উপর দিয়ে আমার একটা অধীন হয়ে গেছে। তারপরে ধরলাম, ধরে ধোয়া এই নাকা পয়েন্টে আনলাম না, প্যাসেঞ্জার আসছিল না, তখন ওখানে নামাই দিচ্ছে। আরেকজনের নাম হলো কৌশিক মণ্ডল, আরেকজনের নাম হলো রঞ্জিত দেবনাথ। সাবরুমের লুধুয়া চা বাগান এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পঠন পাঠন শুরু হয়। 6ষ্ঠ শ্রেণীর 60 জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করা হয় এই আবাসিক বিদ্যালয়ের। সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে সরকার। আগামী এপ্রিল মাসে নতুন ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রিন্সিপাল। সাবরুমের লুধুয়া চা বাগান এলাকায় 18 সেপ্টেম্বর থেকে পঠন পাঠন শুরু হলো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্র এবং 30 জন ছাত্রী নিয়ে পথ চলা শুরু করেছে আবাসিক বিদ্যালয়। NEST ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস পরিচালিত এই স্কুলে আবাসিক ছাত্রছাত্রীদের সম্পূর্ণ দায়িত্ব সরকারের তরফ থেকে পালন করা হবে। অর্থাৎ থাকার জায়গা, খাওয়া দাওয়া এবং পড়াশোনার সমস্ত খরচ বহন করবে সরকার। বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষ সিং যাদব জানান, আপাতত 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়েই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল থেকে 6ষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি শুরু হবে এবং 8ম শ্রেণীতে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি করানো হবে। বর্তমানে স্কুলের একাডেমিক ভবনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং হোস্টেল ভবনে 240 জন আবাসিকের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে মোট 480 জন ছাত্রছাত্রীকে আবাসিকভাবে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। এই বিদ্যালয়ে মূলত জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের ভর্তি করা হয়, তবে স্টাফদের সন্তানদেরও এখানে পড়াশোনার সুযোগ থাকবে, যদিও তাদের জন্য সরকার নির্ধারিত ফ্রি পরিষেবাগুলো প্রযোজ্য হবে না। প্রিন্সিপাল সুভাষ সিং যাদব সাবরুম এলাকার যে সকল জনজাতি ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের আগামী শিক্ষাবর্ষের জন্য এখন থেকেই ভর্তি প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ये स्कूल दूसरे स्कूलों से कई मायने में भिन्न है, क्योंकि यहाँ पे बच्चों को पूरी तरीके से रेजिडेंशियल है। उनके एक भी पैसे खर्च नहीं होंगे। उनको यहाँ पे रहने की पूरी फैसिलिटी जो है गवर्नमेंट बियर करती है।
और यहाँ पे बच्चों को मीन्स बेडिंग से लेकर के, खाने से लेकर के, टूथब्रश से लेकर सारी सुविधाएं प्रदान की जाती हैं। मीन्स केवल उनको घर से आना है, यहाँ पे स्टडी करनी है। तो इस तरह से हम देख सकते हैं कि लगभग JNV के बराबर है, लेकिन JNV के कंपेयर में बहुत सारी सुविधाएं जो हैं इनको ज़्यादा मिलती है। कौन से बच्चे को यहाँ पे ज़्यादा? यहाँ पे सर ये जो मेनली जो है ट्राइबल्स स्टूडेंट के लिए बना हुआ है, तो यहाँ पे केवल और केवल ट्राइबल स्टूडेंट के बच्चे पढ़ते हैं। और स्टाफ यदि नॉन ट्राइबल हैं, मीन्स टीचिंग या नॉन टीचिंग स्टाफ यदि वो नॉन ट्राइबल है तो उनके भी बच्चे पढ़ते हैं, लेकिन उनको बाकी सुविधाएँ नहीं दी जाती हैं। वे जो होते हैं एज ए डे स्कॉलर यहाँ पे स्टडी करते हैं, मीन्स अपने घर से आएंगे, पढ़ेंगे, घर चले जाएंगे। उनको और भी कोई भी यूनिफॉर्म या जो भी सुविधाएं उनको मिलती है, कोई भी सुविधा उन बच्चों को नहीं मिलती। अभी इंफ्रास्ट्रक्चरल क्या है आपके यहाँ? इंफ्रास्ट्रक्चर सर यह है कि ये स्कूल 2 फेज में बनना है। तो फर्स्ट फेज का काम लगभग समाप्त हो चुका है, जिसमें कि सारे क्लासरूम मीन्स एकेडमिक ब्लॉक पूरी तरीके से कंप्लीट हो चुका है। और हॉस्टल में कहें तो हाफ हॉस्टल बन चुका है, मीन्स 480 to 40 स्टूडेंट के लिए 240 स्टूडेंट के लिए हॉस्टल प्रिपेयर है और फंक्शनल है, वहाँ पे बच्चे रह रहे हैं। इसके अलावा अभी जो प्रपोज्ड है सर, तो अभी प्रिंसिपल और स्टाफ का क्वार्टर बनने हैं, प्ले ग्राउंड्स बनने हैं और स्पेशल प्ले ग्राउंड्स, स्पेशली जो तीरंदाजी है उसके लिए यहाँ पे ग्राउंड बनेगा। तो आप सबरूम के लोगों को क्या कहना चाहेंगे? सर सबरूम के लोगों को हम अपील करेंगे, खास करके जो हमारे ट्राइबल एरिया के बच्चे हैं वो बच्चों को अपने यहाँ पे भेजने के लिए क्लास 5 में ही उनकी तैयारी कराएं अच्छी तरीके से, और पता करते रहें कब इसका फॉर्म मिलता है। तैयारी करके बच्चे आएंगे, जानेंगे, तो यहाँ पे जो उनकी सुविधाएं हैं उनके दूर दूर पहुँचेंगी। बच्चे पढ़ करके आगे चल करके अपना भविष्य का उज्जवल भविष्य बना सकते हैं। खास करके क्योंकि यहाँ पे जो सरकार है, जो नेस्ट है, नेशनल एजुकेशन सोसाइटी फॉर ट्राइबल स्टूडेंट है, वो बहुत सारी स्कीम यहाँ पे लागू कर रही है। जैसे कि अभी उनका स्कीम अभी जो चल रहा है कि IIT JEE की तैयारी के लिए भी उनकी स्कीम है। क्लास 11th में बच्चा जो ही जाएगा, हम कुछ सिलेक्टेड बच्चों को जिसका इंटरेस्ट होगा इंजीनियरिंग में, इंजीनियरिंग की तैयारी करवाते हैं। जिसका इंटरेस्ट मेडिकल में होता है, मेडिकल की तैयारी जो बच्चे IIT JEE में हैं वो ऑनलाइन क्लासेस लेते हैं वीकली। तो और इसके साथ क्लास 11th 12th में पास होने के बाद एक ऑल इंडिया बेसिस पे टेस्ट ऑर्गेनाइज होता है, जिसमें कुछ बच्चे सेलेक्ट होते हैं, नियर अबाउट 500। वो जो है टाटा मोटर कंपनी के साथ नेस्ट का टाई अप हुआ है, जहाँ पे वो बच्चे ट्रेंड किए जाएंगे और साथ में उनको ट्रेनिंग के बाद 3 इयर्स का डिप्लोमा सर्टिफिकेट भी दिया जाएगा। और यदि उनका इंटरेस्ट होगा तो वहाँ पर उनको जॉब भी मिलेगी। तो ट्रेनिंग के दौरान उनको इंटर्नशिप मिलेगी, मीन्स कुछ अमाउंट भी मिलेगा और रहने की सुविधा भी मिलेगी। सेशन कब से शुरू होता है? सर ये सेशन जो होता है अप्रैल से शुरू होता है और मार्च तक एंड हो जाता है। तो नेक्स्ट ईयर से यहाँ पे कौन सी क्लास से भर्ती हो सकते हैं? क्लास नेक्स्ट ईयर में सर क्लास 6 में एडमिशन होगा और उसके कुछ महीने के बाद क्लास 7th और 8 में लैटरल एंट्री होगी। 6 वाले बच्चे 7th में प्रमोट हो जाएंगे, 6 के लिए नया ओपनिंग होगी, क्लास 8 में लैटरल एंट्री होगी सर। और সাবরুম মনুবাজার থানার সাইবার অপরাধ মামলায় অভিযুক্ত সৈকততলা পাত্রকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাবরুমের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে তোলা হয়। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে। সাবরুম আদালতে তোলা হলো অভিযুক্ত সৈকততলা পাত্রকে। দক্ষিণ ত্রিপুরার মনুবাজার থানার 34/2023 নম্বরের মামলা অনুযায়ী আজ সাবরুম আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের এজলাসে অভিযুক্ত সৈকততলা পাত্রকে তোলা হয়। মামলার এজাহার সূত্রে খবর, গত 16 জুন 2023 সাইবার স্পেসে ঘৃণাত্মক এবং উস্কানিমূলক মন্তব্য প্রকাশের অভিযোগ ওঠে। এই বিষয়ে মনুবাজার থানায় অভিযোগ দায়ের করেন শাকবাড়ি এলাকার ধনঞ্জয় ত্রিপুরা। পরবর্তীতে 30 নভেম্বর বিকেল 3:10 পুলিশে আনুষ্ঠানিকভাবে লিখিত তথ্য জমা পড়ে এবং পরদিন 1 ডিসেম্বরে ম্যাজিস্ট্রেট আদালতে রিপোর্ট দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত সৈকততলা পাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 153A, 153B, 504, 505 এবং 506 ও তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইন 1989 সংশোধনী 2015 এর 3(1)R, 3(1)S এবং 3(1)U ধারায় মামলা রুজু হয়েছে। আজ অভিযুক্তকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাবরুম আদালতে আনা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের নথি পেশ করেন তদন্তকারী আধিকারিক। ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কৌতূহলী মানুষের ভিড় পরিলক্ষিত হয়। শান্তিরবাজার পুরাতন হাসপাতাল রোডে পূজা কমিটির উদ্যোগে এবারে দুর্গোৎসবে বিশেষ আকর্ষণ মায়ের 51 পিঠের রূপ। আনন্দ ও ভক্তিতে মুখরিত হতে চলেছে এলাকা।
শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোডে পুজো কমিটির উদ্যোগে এবারের দুর্গোৎসবে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে মায়ের 51 পিঠের রূপ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবারও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হবে। অন্যান্য বছরের মতো এবারও পুজোর আয়োজন করেছে পুজো কমিটি। তবে এবছর বিশেষভাবে মায়ের 51 পিঠকে কেন্দ্র করে মহোৎসবের আয়োজন করা হয়। প্যান্ডেলে মা দুর্গার পাশাপাশি ভক্তরা দেখতে পাবেন মায়ের 51 রূপের প্রতিচ্ছবি। পুজোর প্রস্তুতির সম্পর্কে জানাতে গিয়ে পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা রাজীব চক্রবর্তী জানান, আগামী শনিবার এক সামাজিক কর্মসূচির মাধ্যমে পুজো প্যান্ডেল সকলের জন্য উন্মুক্ত করা হবে। এবছরের বাজেট ধরা হয়েছে প্রায় 6 লক্ষ টাকা। পুজো সফলভাবে সম্পন্ন করতে এবং শান্তির সম্প্রীতি বজায় রাখতে ইতিমধ্যে কমিটি সক্রিয়ভাবে কাজ করছে। উদ্যোক্তারা জানিয়েছেন, সকল দর্শনার্থী যেন আনন্দময় পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন তার জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। আমাদের বাজেট 6 লক্ষ টাকা, আর আমরা কিছু সামাজিক কাজ করব। যেমন 29 তারিখ শনিবারে 27 তারিখ আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন, ওই দিনে আমাদের কিছু একটা সামাজিক কাজ থাকবে। প্রতির 51 পিঠ, 51 পিঠের মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে 51 মায়ের যে 51 রূপ, সেই রূপ আমরা এখানে ফুটিয়ে তুলতে যাচ্ছি। সামাজিক কর্মসূচির মধ্যে থাকছে আমাদের যে বয়স্ক মাতৃশক্তি তাদের সম্মাননা প্রদান, 6 লক্ষ টাকা। সবাইকে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে এই সমাজে থাকার জন্য এবং যাতে এই সমাজকে আরও উন্নত শিখরে নিয়ে যায় সেটাই আমাদের আশা থাকবে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।